শুভ সন্ধ্যা। সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমাদের যে প্রতি সপ্তাহের যে আলোচনা একদিন পিছিয়ে আমরা আজকে করব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড পবিত্রকর। আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সারা দেশে, শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশেই এই বিষয়টি নিয়ে মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং বিশেষ করে কৃষিজীবী অংশের মানুষ, যেহেতু আমরা কৃষক সভার পক্ষ থেকে আজকে এই আলোচনাগুলো করছি, কৃষকরা আজকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে গত 11 দিনে 4 বার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে এবং আশ্চর্যজনকভাবে গত পরশুদিন রাত্রিবেলায় আমাদের রাজ্যে সিএনজি এবং পিএনজি, এই দুটো যে গ্যাস, অর্থাৎ একটা পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত যে গ্যাস সিএনজি এবং বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে যে রান্নার গ্যাস সরবরাহ করা হয় পিএনজি, এই দুটোরই দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা শুধুমাত্র কৃষক শ্রমজীবী অংশের মানুষই নয়, মধ্যবিত্ত অংশের মানুষের উপরও একটি অর্থনৈতিক চাপ হিসেবে পরিগণিত হয়। এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। আমি প্রথমেই শ্রী পবিত্রকর মহোদয়কে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায়। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা লক্ষ্য করলাম যে এই গত 11 দিনে 4 বার যে পেট্রো পণ্য, অর্থাৎ ডিজেল এবং পেট্রোল, এই দুটোরই দাম ধাপে ধাপে বেড়ে চলছে। এবং এই বাড়ার পেছনে যে যুক্তি, সেটা দেখানো হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। নিশ্চয়ই যুদ্ধ একটি পৃথিবীব্যাপী একটি বিরাট সমস্যা এবং এই বিষয়গুলো আমরা আলোচনার মধ্যে আসবো আস্তে আস্তে। যে কৃষক সভা বিশেষ করে, কারণ যেহেতু কৃষকদের একটি সর্বভারতীয় সংগঠন, আমাদের রাজ্য এটি সর্ববৃহৎ সংগঠন, কৃষক সভা এই যে অস্বাভাবিক পেট্রোল মূল্য বৃদ্ধি বিষয়টিকে কৃষক সভা কিভাবে দেখছে? বলো, আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমাদের রাজ্য এটাকে প্রতিবাদ করেছি এবং রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি। সেই আমাদের দেশে এখন একটা আজব সরকার চলছে, বলছে যে পেট্রোল ডিজেলের কোনো কমতি আমাদের দেশে নেই, কিন্তু দেখা যায় এর আগে বাড়ায়নি। গত 14-15 দিনে 11 বারের মতো 4 বার বাড়িয়েছে। এবং এইভাবে এটা পৃথিবীর কোনো দেশে এই ধরনের তেলের মূল্য বৃদ্ধি হয়নি। আমাদের পাশের দেশ বাংলাদেশ, তারা সংকট আছে কিন্তু তেলের দাম বাড়ায়নি। আমাদের আরেকটা পাশের দেশ নেপাল, যারা তেল সবটা আমাদের কাছ থেকে নেয়, ওই দিন একটা নিউজ দেখলাম, তারা তেলের দাম কমিয়েছে, কারণ তাদের ট্যাক্স তেলের উপর যাচ্ছিল, সেটা কমানোর ফলে তাদের এখানে পেট্রোল ডিজেলের দাম কমেছে। আর আমাদের এখানে বাড়ায়নি, কিন্তু 11 দিনে 4 বার বাড়িয়েছে। মানে হলো কি, সমস্ত বোঝাটা এখানে ধরেছে। দ্বিতীয় আরেকটা খবর যেটা উঠে এসেছে আর কি, আমরা আমাদের তেল কেনার মূল জায়গা ছিল রাশিয়া, সোভিয়েত রাশিয়া ছিল আগে, এবং রাশিয়া তার 80% তেল আমাদের এখান থেকে কেনার কথা। এবং পৃথিবীতে এখন পর্যন্ত 2টি দেশে কম দামে তেল দেয়, একটা সোভিয়েত রাশিয়া আর একটা হলো ইরান আমাদের সঙ্গে 100 বছরের পুরনো ভারতীয় সংস্কৃতির সঙ্গে তার সংস্কৃতি। এই দুটো দেশ আমাদেরকে তেল দিচ্ছে, দেবে। এমনকি রাশিয়া বলেছে আপনাদের ভারতীয় টাকাতে আমরা তেল দেব, ইরানও বলেছে আমরা ভারতীয় টাকাতেই তেল দেব, ডলারও খরচা করতে হবে না। অথচ তাদের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। আমেরিকা যেখানে বলছে তার কাছ থেকে তেল কিনছে, যে কারণে আমাদের তেলের
এই মূল্যবৃদ্ধির চাপ সেটা জনগণের উপর চাপিয়ে সেখানে তুলছে। তিনি উপদেশ দিচ্ছেন যে গাড়ি কম চলুন, বিদেশ ভ্রমণ কম করুন। আর দেখা যায় ফটোশুট করার জন্য মন্ত্রীরা কেউ সাইকেলে, কেউ মোটর বাইকে, কেউ হেঁটে, কত নমুনা আমরা আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখলাম। অথচ কিন্তু তারপর দিন থেকে আবার বিরাট বিরাট বহন নিয়ে এক একজন বহন নিয়ে চলছেন। আমাদের রাজ্যের সাধারণ ট্রান্সপোর্ট এখন নেই বললেই চলে। রাস্তায় বাস নেই, আগরতলা শহরের আরবান ট্রান্সপোর্ট নেই। সেখানে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে জনগণ একটা সবচেয়ে বিপদের মধ্যে। দেশের যে জনগণ আছে আমাদের আছে, আর কৃষকদের একটা প্রবলেম হলো যে এই যে ডিজেল এখনো আমাদের পাওয়ার টিলার পরিচালনা করার জন্য, আমাদের কৃষিতে জলসেচের জন্য প্রচুর ডিজেল কৃষকদের প্রয়োজন হয়। এই মূল্য বৃদ্ধির চাপ আমাদের উৎপাদনের ক্ষেত্রে পড়ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে একেবারে মরার উপর খাড়ার মতো হিসেবে দাঁড়িয়েছে ভারতবর্ষের সরকার। আজকে এইভাবে এই আমাদের মানুষের উপর চাপ সৃষ্টি করছেন, এবং নরেন্দ্র মোদী সে এখন কথা নেই তার। এখন যেটা শুনতে পেলাম আমরা, জনপ্রিয়তাও কমে গেছে। ভারতবর্ষ তৃতীয় অর্থনীতির কথা তিনি প্রতিবারই প্রত্যেক জায়গা থেকে বলতেন। এখন অর্থনীতি আমাদের পৃথিবীতে বোধহয় 6ষ্ঠ থেকে 7ম স্থানে চলে এসেছে। আমেরিকান ডলারের সঙ্গে আমাদের ডলার প্রায় 97 টাকা ছুঁই ছুঁই। এটাকে কিছুদিন আগে রক্ষা করেছে আরবিআই। মার্কেটে কিছু ডলার ছেড়ে ইজ্জত রক্ষা করার জন্য চেষ্টা, কি হবে? আবার তো চলে যাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই অবস্থাটা করছে। এবং এখন দেখা গেল যুদ্ধের মধ্যেও আমেরিকার যে পররাষ্ট্র সচিব, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সমতুল্য যিনি আর কি, তিনি ভারতবর্ষ 3 দিন সফর করছেন, এবং সফরের পরে এগ্রিমেন্ট করেছেন যে ভারতবর্ষ আমেরিকান পণ্য, মার্কিনী পণ্য আরো বেশি করে কিনবে 50%, এবং তার মধ্যে আমেরিকার নির্দেশিত পথে তেলও কিনবেন। তাহলে তো আমাদের মূল্য বৃদ্ধি আরো ঘটতে বাধ্য। এবং সেখানে আমেরিকার চাপে তিনি এমন অবস্থা হয়েছে, এই যে এত বড় একটা যুদ্ধ চলছে, গোটা পৃথিবীর আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যারা, ইউরোপিয়ান দেশগুলো, ব্রিটেন, তারা এই যুদ্ধে জড়ায়নি। এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। এই যুদ্ধে ইসরায়েলকে কোণঠাসা করার জন্য তারা একেবারে আলোচনা করে বলছে আমাদের দেশে আসতে পারবে না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আর ভারতবর্ষ উল্টো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। ইসরায়েল ভিজিট করে এসেছে, এবং আমেরিকার চাপে এটা বোধহয় ভারতবর্ষের এই স্বাধীনতা, এই 12 বছরের মধ্যে সাথে আজকে এই কুফলটা আমাদের মুক্তি হচ্ছে, যেখানে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল, যে কোনো বিপদে আসে আমাদের পাশে দাঁড়াতো, যে কোনো বিপদে চীন আমাদের পাশে দাঁড়িয়েছে। বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এখন এই ইরাক আর ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের কিরকম দন্যদশা হলে পাকিস্তান তার নেগোসিয়েশন করছে, আমরা চেয়ে আছি। তাহলে আমাদের দেশের অর্থনীতিটা এই জায়গায় চলে গেছে। না মানে এই যে আপনার শেষ কথা দিয়ে বলতে হয় যে বিশ্বগুরু যে আত্ম অহংকার নিয়ে আমরা এতদিন বুক বাজিয়ে সারা দেশে ঘুরে বেরিয়েছি, প্রকৃত অর্থে আমরা বিশ্বগুরু হতে পারিনি। কারণ ইরান আমেরিকার যে যুদ্ধ, তার মধ্যস্থতাকারী অর্থাৎ যুদ্ধ থামাবার জন্য মধ্যস্থতাকারী দেশ হলো পাকিস্তান।
অথচ বিশ্বগুরু ভারত সেই জায়গাতে নেই। না আমি এখন আপনি মোদি, আমি করছি হ্যাঁ এখন মোদি বিশ্ব চেলা হয়েছে গুরুর জায়গাতে। সেই জায়গায় তো আপনি একটা কথা বলছিলেন যে ইরানের সঙ্গে আমাদের হাজার হাজার বছরের সেই সম্পর্ক, সংস্কৃতিগত সম্পর্ক, ভাষাগত সম্পর্ক, ইরানের সঙ্গে আমাদের মানে মানবিক সম্পর্ক, অর্থাৎ ইরানের মানুষ একটা সময় আমাদের দেশের সে সভ্যতার সঙ্গে, আমাদের সভ্যতার সঙ্গে তাদের সভ্যতার সংমিশ্রণ ঘটেছে, নতুন সভ্যতার উদ্ভব হয়েছে। এইরকম একটি প্রাচীন দেশ, দুটি দেশ একসঙ্গে পাশাপাশি চলেছে হাজার হাজার বছর, এবং আধুনিক যুগে ইরানের সঙ্গে ভারতের সঙ্গে যে কয়টি দেশের গভীর সখ্যতা ছিল আপনি উল্লেখ করেছেন, রাশিয়া, তার মধ্যে ইরান একটি অন্যতম দেশ। আমেরিকা ইরানের যুদ্ধে এই ভারতের ভূমিকাটা আজকে সন্দেহজনক এবং সমালোচনার যোগ্য। দেশের ভেতরে, দেশের বাইরে, আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা যথেষ্ট একটি কঠিন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছি। সম্প্রতি আমরা একটা দেখছিলাম তথ্যে যে এই যুদ্ধের মধ্যেও যখন ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম ক্রমশ নিম্নগামী, অর্থাৎ তার দাম কমছে, কিন্তু একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে প্রতিনিয়ত এই পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে। এবং ভারত সরকারের যে পেট্রোলিয়াম মন্ত্রক, তারা বিবৃতি দিয়ে বলছে যে পৃথিবীর অমুক দেশে তেলের দাম আমাদের থেকে অনেক বেশি, অমুক দেশে আমাদের থেকে অনেক বেশি, আমরা এখনো অনেক কম। কিন্তু আলটিমেটলি এই যে পরিস্থিতি, যখন নাকি ক্রুড অয়েলের দাম, অপরিশোধিত তেলের দাম কমে যাচ্ছে, অথচ আমাদের দেশের তেলের দাম বাড়ছে, এর পেছনের রহস্যটা কি? এর পেছনের রহস্য হলো আমরা বেশি দামে আমেরিকার যে মিত্রগুলো আছে তার কাছে তেল কিনতে হচ্ছে। আমরা কম দামের তেল যেখানে রাশিয়া আমাদেরকে দিচ্ছে বরাবর এবং ইরান আমাদেরকে দিচ্ছিল বরাবর, আমরা তার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছি। না, আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই যে এর পেছনে কি এই যে কর্পোরেট প্রীতি, বিশেষ করে এই যে বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের এই গত 12 বছরের শাসনে এবার ঢাকঢোল পিটিয়ে তারা প্রচার করছে যে এদের 12 বছর পূর্তি হলো, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সর্বক্ষেত্রে কর্পোরেট প্রীতি। এই পেট্রোপণ্যের ক্ষেত্রে কি? পেট্রোপণ্য তো প্র্যাকটিক্যালি ভারত সরকার ডাইরেক্টলি নিজেরা কিনে না। হ্যাঁ, একদম একদম। আদানি আম্বানি তারা তেল কিনে, অপরিশোধিত তেল। এখানে তারা তাদের রিফাইনারিতে রিফাইন করে তারা কম দামে নেপালকে বিক্রি করে, কম দামে অন্যকে দেয়। কিন্তু আমাদের এখানে তারা তেলের দাম বাড়িয়ে, কারণ যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, আমাদের প্রয়োজনও বেশি, সুতরাং এখানে দাম বাড়ালে তাদের লাভ বেশি হয়। বলে এটা তাদের লাভের জন্যই আজকে আমাদের তেলের দাম বাড়ছে। আদানি আম্বানিকে খুশি করার জন্য, তার স্পিডও করার জন্য তহবিল আমাদের দেশে তেলের দাম বাড়ছে, এটা সঠিক। তো সেদিক থেকে আমাদের দেশের এই যে পেট্রোপণ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধি, যেটা নিয়ে আজকে আমাদের দেশের সাধারণ মানুষ বিশেষভাবে চিন্তিত, এবং তাদের উপর ক্রমাগত অর্থনৈতিক বোঝা একের পর এক চাপতে শুরু করেছে, জিনিসপত্রের দাম বাড়ছে। এবং আমরা জানি যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি মানেই হলো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, কারণ পরিবহন ব্যয় বৃদ্ধি, তার মানে তার পুরো দায়টাই পড়ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর, এবং সেটা মধ্যবিত্তের এবং দরিদ্র অংশের মানুষের উপর সেই চাপটা বাড়ছে। এই যে গত 11 দিনে 4 বার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, এবং ত্রিপুরায় কোনো যুদ্ধের কোনো কারণ ছাড়াই যেভাবে পিএনজি এবং সিএনজির এই যে মূল্য বৃদ্ধি ঘটানো হলো, এটা আমাদের দেশে এবং বিশেষ করে আমাদের রাজ্যেও মধ্যবিত্ত মানুষ এবং কৃষিজীবী মানুষের উপর কি ধরনের প্রভাব বিস্তার করবে বলে, তাদের কিভাবে অর্থনৈতিকভাবে বিপর্যয় তাদের নেমে আসবে বলে আপনি মনে করেন? আমরা বলবো যে আমাদের এখানে সিএনজি এবং পিএনজি, যেটা আমাদের ত্রিপুরার মাটির নিচ থেকে উত্তোলিত যে গ্যাস, একদম সেই গ্যাস গেইল এবং ওএনজিসি তারা উত্তোলন করে না। উত্তোলন করে সেই সময়তে অনেক পূর্বে আমাদের একটা কোম্পানি হয়েছিল, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি, মানে যখন বামফ্রন্ট সরকারের আগেই এটা হয়েছিল, কিন্তু এটার অ্যাক্টিভিটি ছিল না। আচ্ছা, 1993 থেকে গভর্নমেন্ট আসার পরে
যেহেতু আমরা টিআইডি ছিল মূল শেয়ার, হ্যাঁ হ্যাঁ এই কোম্পানিকে আমরা আরো কিভাবে বাড়ানো যায়, আমাদের মাটির নিচের সম্পদটাকে আমাদের রাজ্যের মানুষের জন্য কিভাবে ব্যবহার করা যায়, একদম। তার জন্য বিরাট পরিকল্পনা গ্রহণ করি। এই পরিকল্পনা গ্রহণ করার ভিত্তিতে আমরা প্রথম মাত্র 200 বাড়ি নিয়ে বাদারঘাট এলাকায় একটা পাইলট প্রজেক্ট ছিল, সেইটাকে আমরা বাড়িয়ে আমরা গোটা আগরতলা শহর এবং শহরতলি আমাদের বিভিন্ন সংস্থা এগুলোকে কিভাবে আমরা গ্যাস লাইন পাইপ সংগ্রহ করতে পারি তার জন্য আমরা কাজ হাতে নিই। এবং তার জন্য যে আমরা মিটিং করি, মিটিং করার পরে ঘটনাক্রমে সে সময় আমি হয়তো দায়িত্বে ছিলাম। হ্যাঁ সেটাই এটা প্রশ্নটা এই কারণেই করা যে আপনারা গেইলকে আমরা ইনভলভ করি, গেইলকে বোঝাই আমরা। গেইল বললো যে আপনারা অন্য কারো সাহায্য নিয়েন না, আমরা আপনাদের সঙ্গে পার্টনার হবো। আমরাও দেখলাম দে আর দ্য বিগ পার্টনার, এবং তারা এই মূল মার্কেটিং এবং দায়িত্বটা বিরাট বড়। আমরা তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ও মো অফ আন্ডারস্ট্যান্ডিং করলাম। গেইল আমাদের এখন একটা বিরাট অংশ তারা করে, এবং একে ভিত্তি করে আমরা 2018-তে আমরা এই 18-19-এ আমাদের সিএনজি স্টেশন আমরা করি, এবং মহারাজগঞ্জ বাজারে একটা বিরাট মাদার স্টেশন করি আমরা। ওই ডুকলি এলাকা থেকে যে পাইপটা আগরতলা থেকে এসছে সেটাও আগে একটা ছোট পাইপ ছিল, এটাকে 8 ইঞ্চ প্রেসার দিয়ে একটা বড় পাইপ আমরা আনি গেলকে সাহায্য নিয়ে, এটা এনে আগরতলা শহরে এবং সমগ্র এলাকাতে রাস্তার এই পার ওই পার মিলিয়ে, যে এখন এটা একেবারে খয়েরপুর পর্যন্ত এদিকে বুজ্জনগর গ্রোথ সেন্টার পর্যন্ত। এমনকি আমরা এখন যে পরিকল্পনা নিয়েছিলাম আপ টু বামুটিয়া, ওইদিকে কামালঘাট, এন্টায়ার যে এরিয়া আছে এদিকে রানীর বাজার, ওই জায়গাতে আমরা গ্যাস, এবং 2018-তে আমরা 50,000 বাড়িতে গ্যাস কানেকশন দিই। তার সঙ্গে যেটা যুক্ত হয়, আগরতলা শহরে আজকে যত মিষ্টান্নর দোকান আছে তারা কিন্তু সবাই এখন দোকানে আর মিষ্টি তৈরি হয় না, তাদের আলাদা ফ্যাক্টরি আছে এই গ্যাস। সেকেন্ড রয়েছে ছোট মাঝারি বিভিন্ন ইন্ডাস্ট্রি, তাকে আমরা প্রথম দিয়ে টেস্ট করি, ভালো হয়। এরপর ভুজঙ্গনগরে আমরা নিপকো থেকে একটা আলাদা লাইন করে ভুজঙ্গনগর ইন্ডাস্ট্রির জন্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা, এবং সেখানে একমাত্র জায়গা যেখানে গ্যাস আছে, তার শিল্পের প্রয়োজনে এই ব্যবস্থাটা আমরা তৈরি করেছিলাম আর কি। এবং সিএনজি বাদে ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে সিএনজির জন্য কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের নিতে হয়নি, অটোমেটিক হয়ে গেছে। এখন দেখবেন আমাদের রাজ্যের মধ্যে অন্তত পক্ষে 4 থেকে 5,000 ভেহিকেলস অটোর বাইরে, অটো তো 7%, অটোর বাইরে ভেহিকেলস গুলো সিএনজি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পেট্রোল এবং ডিজেলের যে ব্যাপারটা এটা অনেক আমরা কমিয়ে দিতে পেরেছি একদম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা অনেক কম রেট ছিল, ভেরি প্রফিটেবল গাড়ির মালিকদের, ভেরি প্রফিটেবল আমাদের অটোদের, ইভেন আমাদের টাউন বাসের যে সার্ভিস ছিল এগুলো আমরা সিএনজি করেছিলাম। মার্কিং আছে, তাতে পলিউশন কম হয়, সমস্ত দিক থেকে এটা হয়েছিল আর কি। কিন্তু পিএনজির যে রেট, পিএনজি মানে পাইপ ন্যাচারাল গ্যাস, এটা 30/9/2018 পর্যন্ত তার রেট ছিল 19 টাকা পার কেজি। তাতে 5% ভ্যাট যেটা, এটা তো পারচেজ, এটা ইমপ্লিকেটেড, এটা সহ হয়তো 19 টাকা। এখন তারা গভর্নমেন্টে আসার পরে 2018 পরে তারা এটাতে 25% রোড ট্যাক্স করে দিয়েছে। আমার বাড়িতে আমি গ্যাস চালাবো, এটার জন্য রাস্তার কেন ট্যাক্স দিতে হবে? আমি সিএনজি, আমার রাজ্যের গ্যাস, এটা তো রাস্তায় কেন যাবে? পাইপলাইন যখন করা হয়, মিউনিসিপ্যালিটিকে টাকা দেওয়া হয়, পিডব্লিউডি কে টাকা দেওয়া হয়, তার এটা মেনটেনেন্স আবার আমরা করি, আমরা টিএনজিসি করে বলে। এই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল
যে এই যে বাড়তি রোজগার করার জন্য সরকার 25% বছরের ফলে আজকে তার দাম এসে দাঁড়িয়েছে, পিএনজির দাম গত 3 দিন আগে আবার বাড়লো। হ্যাঁ, বাড়লো। এটা 114.73% বেড়েছে। পৃথিবীতে কোথাও আছে কিনা একটা পণ্য মূল্য 115% বেড়ে যায়, এবং এখন পাইপ গ্যাসের দাম হয়েছে 40 টাকা 80 পয়সা, যেটা 19 টাকায় আমরা পেতাম। তাহলে ডাবলের চেয়ে বেশি। তাহলে এই যে একটা মানুষের পকেট কাটা, বিল ডাবলের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। লাইন সম্প্রসারণ আগে যেভাবে ভেগারাইজড করা হতো, এখন আগরতলা মিউনিসিপ্যালিটির অনেক জায়গাতে যায়নি। একদম এখন মাত্র গতবার গিয়া ওই দিন দেখলাম একটা মিটিং করতে গেলাম বানালিয়া, ও আমাদের দিকে এখন বলছে লাইন আছে। ওদিকে রানী বাজার আমাদের কথা ছিল আমরা জেরানিয়া নিয়ে যাব, ওই যে ইটভাটা গুলো আছে সেখানে আমরা দেবো। তাহলে কয়লার সংকটের জন্য ইট পুরা যায় না, তাহলে কোনো প্রবলেম নেই। কোথায় এক্সটেনশন, ওদিকে চা বাগান গুলো, চা ফ্যাক্টরি, সেখানে আমরা গ্যাস নিয়ে যাবো। পরিকল্পনা ফাইনাল ছিল এটি, কোনো জায়গায় কোনো লাইন সম্প্রসারণ হয়নি। তাহলে এই যে একটা সিএনজি স্টেশন আমরা খয়েরপুরে সবচেয়ে বড় স্টেশন করেছিলাম, কিন্তু আরো অন্তত এখন যা প্রয়োজন, যেভাবে গাড়ি আমাদের বেড়েছে, অন্তত আমাদের গোর্খাবস্তি এলাকাতে একটা বিরাট বড় স্টেশন করা দরকার। দক্ষিণ দিকে আরেকটা বড় স্টেশন করা দরকার, কারণ দেখেন টিআরটিসিতে বিরাট বড় লাইন হয়, এডি নগরে বিরাট বড় লাইন হয়, প্রতিটি পেট্রোল পাম্পে যেখানে আমরা সিএনজি দিয়েছি সেখানে বিরাট বড় লাইন হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে এই যে বিজনেস স্ট্র্যাটেজি এক্সপানশন, তাহলে আমাদের পেট্রোলের যে কনজাম্পশন সেটা আমরা অনেকখানি কমিয়ে দিতে পারতাম, পেট্রোল ডিজেলের কনজাম্পশন। ফলে সেখানে এই কাজটা কিন্তু ধরানো হয়নি, কিন্তু খালি মূল্য বৃদ্ধি করিয়ে এটার চাপটা আমাদের উপর নিয়ে এসেছে। এবং এখন এই যে কত সুবিধা, সিলিন্ডার টানতে হয় না, আমি যখন খুশি তখন জ্বালাতে পারি। বলে এই দিক থেকে দাঁড়িয়ে আমরা বলবো যে একেবারেই অপরিকল্পিত ভাবে মানুষের ঘাড়ে সমস্ত বোঝা চাপিয়ে, কিন্তু মানুষকে সুবিধা দেওয়ার জন্য, এটাকে সম্প্রসারণ করার জন্য, আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিএনজি এবং সিএনজিটা, এটার যে দায়িত্ব, সে দায়িত্ব সেখানে নেওয়ার চেষ্টা হচ্ছে না। আচ্ছা, আমরা আলোচনার সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করছি। আমরা তো একটি বিরাট সমস্যা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এবং এটা অবশ্যই আমাদের রাজ্যের সমস্যা, এবং অবশ্যই এটা সর্বভারতীয় সমস্যা। সিএনজি পিএনজি বাদ দিলে পরে যে পেট্রোল এবং ডিজেল, এটা সারা দেশের মানুষেরই একটা বিরাট সমস্যাকে মধ্যে ফেলে দিয়েছে। আমরা একটি অন্য প্রসঙ্গ নিয়ে এখন অল্প একটু সময় আছে আমাদের হাতে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা জানি যে আমাদের রাজ্য একটি অন্যতম কৃষি প্রধান রাজ্য। আমাদের প্রায় 70% মানুষ কৃষিকাজ কিংবা কৃষি সম্পর্কিত যে বিভিন্ন কাজকর্ম আছে তার সঙ্গে যুক্ত। আমাদের অর্থনীতিটাও কৃষি নির্ভর অর্থনীতি। অতি সম্প্রতি আমাদের বড় ফসল হারভেস্টিং হয়েছে, এবং যেটা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা দেখলাম যে বেশ গত কয়েক বছর ধরে এফসিআই ধান কিনছে, কিন্তু যে প্রত্যাশিত যে পরিমাণ, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কেনা হচ্ছে না, কিংবা কৃষকদের যে পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল, তাদের যে মূল্য দেওয়ার কথা ছিল, সেই প্রত্যাশিত মূল্য তারা পাচ্ছেন না। কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে ধান বিক্রি করেছেন কিন্তু টাকা পেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ রয়েছে। এই যে সর্বশেষ যে বড় ফসল হারভেস্টিং হলো, তার যে এই ধান ক্রয় কিংবা এই যে বিষয়গুলো নিয়ে আমি একটু আপনার কাছ থেকে সর্বশেষ তথ্যটুকু একটু জেনে নিতে চাইছি। ভালো বিষয় অবতারণা করেছেন। আমাদের দুইটা প্রধান ধানের ফসল, একটা আমন আর একটা বোরো। এই দুইটা ফসলে প্রায় সমান সমান ধান হয়। বোরোতেও প্রোডাকশন খুব ভালো, যদিও সেচের ইত্যাদির জন্য একটু প্রবলেম হচ্ছে, তারপরেও ভালো হয়।
গত আমনের সময়তে ধান কেনা বলা যেতে পারে আমাদের চাপে হয়েছে। একদম। ওদের ধলাই জেলার কৃষক সভা প্রথম গিয়ে ডিএম এর কাছে বলেন যেটা ধান কেনা হবে কিনা, হচ্ছে কিনা, নাহলে আমরা ঘেরাও করবো। তারপরে এই মেসেজটা যখন আসে বিভিন্ন খবরের কাগজগুলিতে, এটা খুব ভালো প্রচার হয়। এরপর দেখলাম তড়িঘড়ি খাদ্যমন্ত্রী আর কৃষি মন্ত্রী মিটিং করে কিনবেন। কিন্তু এর আগের বছরের তুলনায় একেবারে অর্ধেকের বেশি ধান কেনে নেই, মাঠ থেকে উঠে গেছে। কেন্দ্রীয় সরকার যে রেট ডিক্লেয়ার করে, আমরা তার এবারও বিরোধিতা করেছি, এখন আবার রেট ডিক্লেয়ার করেছে। এই যে এখন যে উৎপাদনের খরচা বাড়ছে, সারের দাম, পেট্রোল ডিজেলের দাম, সেকেন্ডারি যে বিদ্যুতের দাম, সারের দাম, বীজের দাম, এগুলি তো কস্টিং আসছে না। কেন্দ্রীয় সরকার যে রেট শুরু করে, তাতে আমরা পরীক্ষা করে বলেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এখন আমাদের এবার ঝড় বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে। সোনামুড়া, উদয়পুর, আমি সম্প্রতি কালকে গেলাম খোয়াইতে, এর আগের দিন গেছি আমবাসাতে, ধলাই জেলাতে। তা আমি তখন খোঁজ করি, আমরা স্বাভাবিক আমাদের নেতৃত্ব দরকার আছে, আমবাসাও খোঁজ করেছি যে তোমরা তো গত বছর খুব ভালো উদ্যোগ নিয়েছিলে, তো আবার যাও তোমরা ডিএম এর কাছে। এইবার এখন পর্যন্ত ধানের দাম যেখানে 800-900 টাকা পার কুইন্টাল হয়, এটা এসে দাঁড়িয়েছে 400-450 টাকা। ঠিক সেই অবস্থা কুয়াইতে কালকে আমাদের মিটিং ছিল, মিটিং এর মধ্যে তারা রিপোর্ট করলেন যে, আমি তখন বললাম ইমিডিয়েটলি তোমরা যাও, আমরা আজকে ছুটি, ঈদের ছুটি, আমরাও চেষ্টা করবো এখানে রিপোর্ট ডিপার্টমেন্ট তারা কিনে এফসি এর ইয়েটা, আমরা যাব, কথা বলবো। এখন পর্যন্ত ধান কেনার কোনো ঘোষণা নেই, কিচ্ছু নেই। কিন্তু ধান তো ওটা প্রায় শেষ, বড় ধান ওটা প্রায় শেষ। এবার প্রচন্ড ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে। এই ধান যদি না কিনে, আমি বলবো, একজন কৃষক আমাকে বলেছে যে আমার জমি করতে 11,000 টাকা মানে লেগেছে, প্রোডাকশন কস্ট অনেক বেশি হয়, শ্রমিক টমিক সব মিলে এটি আর কি। কিন্তু যদি 400-450 টাকা ধান হয়, তাহলে আমার তো 5,000 টাকাই উঠবে না। তাহলে এই যে একটা অর্ধেক খরচা, অর্ধেকও যদি না উঠে, কেন মানুষ ধান করবে? নিশ্চয়ই। এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা। তাই আমরা বলবো ইমিডিয়েটলি সরকার ধান কেনার ঘোষণা দাও, এবং আমরা কেন্দ্রীয় সরকারকে, রাজ্য সরকার কিছু করতে পারবে না, কেন্দ্রীয় সরকার বলবো এমএসপি যা ডিক্লেয়ার করা হয়েছে তা আমরা দেখেছি প্রায় 10-20% ভেরি করে স্টেট টু স্টেট কম আছে। এটা পূরণ করা হোক, কিন্তু ধান কেনার ঘোষণা দেওয়া হোক। এই ক্ষেত্রে মানে কৃষক সভা কি কোনো কিছু চিন্তা ভাবনা করছে? নিশ্চয়ই আমরা যাব, আমরা অলরেডি স্টেটমেন্ট করছি আমরা, এবং আমাদের ডিপার্টমেন্টে আমরা যাবো, প্রয়োজনে খাদ্যমন্ত্রীর কাছে যাবো, কৃষিমন্ত্রীর কাছেও যেতে পারি, কেন কেনবে না তারা, এগুলো আমরা এর মধ্যে প্রোগ্রাম নেব। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনার জন্য। আমরা দুটি বিষয় আজকে আমাদের আলোচনার মধ্যে রেখেছিলাম। একটি তো পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তার সঙ্গে ত্রিপুরায় সিএনজি এবং পিএনজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এবং একই সঙ্গে আমাদের রাজ্যের একটি অন্যতম প্রধান সমস্যা, যেটা হলো যে বড় ফসল উঠেছে, কৃষকদের ঘরে এসে কৃষকরা সেই ফসল হারভেস্টিং করেছেন, কিন্তু এখন অবধি সেই বড় ধান কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই। এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তৃতভাবে আলোচনা করলেন কৃষক সভার রাজ্য সম্পাদক শ্রী পবিত্রকর মহোদয়। আমি আবারও শ্রী পবিত্রকর মহোদয়কে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং বিশেষভাবে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করার জন্য সবাইকে। আমি একটা কথা বলবো, যে আমি আজকে শেষ করার মুহূর্তে, আজকে সারা পৃথিবী জুড়ে মুসলিম ধর্মাবলম্বী যারা, তাদের ঈদ উল জোহা এটাকে বলা হয়, ঈদ উৎসব, আমি গোটা পৃথিবীরই এবং আমাদের রাজ্য এবং দেশের মুসলিম ধর্ম ভাই বোনদের ঈদের মোবারক জানাই, শুভেচ্ছা জানাই,
যদিও একটি বিব্রত অবস্থাতে তাদের এই উৎসব পালন করতে হচ্ছে, তারপরও উৎসবে আমরা আমাদের শারদোৎসব, ঈদ উৎসব, এগুলো আমাদের বলা যেতে পারে ঐতিহ্যপূর্ণ উৎসব। একদম এই উৎসবগুলো আমাদের সকলের, এটা কোনো ধর্ম সম্প্রদায় না। তারপরও এই ঈদের মোবারক জানাই সমস্ত মানুষকে। আপনারা ভালো থাকুন, এত কিছুর মধ্যেও যারা এই উৎসব পালন করেছেন তারা আরো ভালোভাবে আপনাদের কাটুক, এই শুভকামনা রইল। আমরা আলোচনা এখানেই শেষ করছি এবং সবশেষে আমাদের রাজ্য সম্পাদক কৃষক সভার যে আবেদনটা করেছেন সেটারই পুনরাবৃত্তি করে বলছি যে আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে, বিশেষ করে আমাদের রাজ্যের যারা ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন রয়েছেন, আপনাদের সবাইকে এই কুরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক এবং বিশেষ করে এই উৎসব আমাদের যে ঐতিহ্যবাহী সম্প্রীতির বন্ধন তাকে শক্তিশালী করুক। পবিত্রকর মহোদয় বলেছেন যে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা উৎসব পালন করছেন, একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে, শুধু আমাদের রাজ্যেই নয় সারা দেশেই একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে আপনাদের উৎসব পালন করতে হচ্ছে, কিন্তু আমরা সবাই এক হয়ে আছি বলেই আপনাদের এই উৎসব আনন্দমুখর হচ্ছে। আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে উৎসব পালন করছেন। আগামী দিন এই উৎসব আমরা সমবেতভাবে আবারও ঐতিহ্যপূর্ণভাবেই আমরা উদযাপন করব। আপনারা ভালো থাকবেন, রাজ্যবাসী সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।